কথা সাহিত্যিক বিমল মিত্রের লেখা উপন্যাস কড়ি দিয়ে কিনলামের দ্বিতীয় খণ্ড। আমরা শুনছি দ্বিতীয় খণ্ডের তৃতীয় পর্ব। আমরা গত পর্বে সন্তোষ কাকাকে ছেড়ে এসেছিলাম। হ্যাঁ, খিদের জ্বালায় বেচারা মানুষটি খুব তড়বাচ্ছে। খিদে একদম সহ্য করতে পারে না। রাগে অন্ধ হয়ে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েও পশ্চাতাপে শেষ নেই। রাগের মাথায় এমন সব কার্য করে, এই দুপুরে খাওয়াটাই জুটল না। কি করে বাড়ি ফেরা যায় আর কি করে খাবার খাওয়া যায় সেই নিয়েই চিন্তিত ছিল সন্তোষ কাকা। তারই ফন্দি ফিকি নাড়ছিল। হঠাৎই দেখা দীপঙ্করের সাথে। সন্তোষ কাকা পেছন ফিরেই অবাক, বলে, এই যে বাবাজি, তুমি? দীপঙ্কর এমন সময় কোনোদিন বাড়িতে ফেরে না। আপিসের কাজে বালিগঞ্জ স্টেশনে আসতে হয়েছিল একবার, আপিসেরই গাড়ি নিয়ে। স্টেশন মাস্টার মজুমদার বাবুর সঙ্গে আসছিল। রাস্তার মধ্যে সন্তোষ কাকাকে দেখে গাড়ি থামিয়ে দিলে। সন্তোষ কাকা তখন চোখ দিয়ে জল বেরিয়ে আসবার জোগাড়, বলে, এই যে বাবাজি, এই বিকেল গড়িয়ে গেল, এখনো আমার ভাত খাওয়া হয়নি। দীপঙ্কর বলে, কেন? এই বেলা পর্যন্ত না খেয়ে আছেন কেন? সন্তোষ কাকা বললে, তা ভাত দিলে তবে তো খাবো বাবাজি। আমার মেয়েই যে আমাকে ভাত খেতে দিলে না। শেষ পর্যন্ত এই আমার কপালে ছিল বাবাজি। জানো, এই বিকেল গড়িয়ে গেল, এখনো আমার ভাতই খাওয়া হলো না। বলতে বলতে সন্তোষ কাকা প্রায় কাঁদো কাঁদো হয়ে উঠল। দীপঙ্কর জিজ্ঞেস করলে, তা খেতে দেয়নি কেন? কি করেছিলেন আপনি? কি আবার করব? তুমি তো আমাকে চেনো বাবাজি, এতদিন ধরে তুমি আমাকে দেখেছো। আমাকে কখনো কারোর সাথে পাশে থাকতে দেখেছো? আমি কোনো দিকেই থাকি না, খাই দাই আর নিজের মনেই কাশি বাজাই। তা আমাকে বলে কিনা বাড়ি থেকে বেরিয়ে যেতে। কেন কেন বাবাজি? আমি কি এমন অপরাধ করেছি যে বাড়ি থেকে বেরিয়ে যাব? আমি আমার জামাইয়ের বাড়িতে থাকবো, তাতে যদি কারোর কিছু বলতে হয় তা তুমি বলবে। ওকে, ও বলবার কে শুনি? দীপঙ্কর কিছুই বললে না, ড্রাইভারকে গাড়ি চালাতে বললে। সন্তোষ কাকা তখন গাড়িতে উঠে বসেছে, বললে, আমার অপরাধের মধ্যে অপরাধ হয়েছে ক্ষীরির বিয়ের কথা তোমাকে বলেছি, তা বলবো না? কি বলো বাবাজি, ক্ষীরিকে তুমি বিয়ে করবে কথা দাওনি? বলো তো তুমি। বাড়ির সামনে গাড়ি পৌঁছে গিয়েছিল। দীপঙ্কর কথার কোনো উত্তরই না দিয়ে নেমে পড়ল। সন্তোষ কাকাও নামতে নামতে বললে, তা তুমি তো আমাকে পাকা কথায় দিয়ে দিয়েছো, এই বৌদি একটু ভালো হয়ে উঠলেই 2 হাত এক করে দেব। তা সেই কথাটাই বলেছি বলে ক্ষীরির যত রাগ আমার ওপর। বুঝলে বাবাজি, আমাকে যা নয় তাই বলে বাড়ি থেকে বার করে দিলে একেবারে। বলে ভাত দেব না খেতে। তা না দিগে, ভাবলাম আমি ভাত খাবো না, দেখি কি করতে পারিস তুই। গাড়ি থেকে নেমেই দীপঙ্কর সোজা সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। সন্তোষ কাকাও ভেতরে ঢুকল। খাটের উপর দীপঙ্করের মা শুয়েছিল চাদর চাপা দিয়ে। অনেকক্ষণ পর যেন হুঁশ হলো। কদিন থেকেই কিছুই পেটে যাচ্ছে না। কিছু মুখে দিলে বমি বমি ভাব, কিছুই রোছে না মুখে। মনে মনে কেবল জপ করে, আমার দীপু রইল মা, দীপুকে তুমি দেখো। দীপুর আর কেউ রইল না মা সংসারে। আমার কত স্বাদ ছিল মা, কিছুই মিটল না, কোনো দিকেই কিছুই সুরাহা হলো না। বড় সরল ছেলে আমার, কারোর কোনো কথাই থাকে না, মা বলতেই অজ্ঞান। তোমার কাছেই রেখে গেলাম আমার দীপুকে, তুমি দেখো মা, তার ভালো মন্দ সব কিছু দেখো। হঠাৎই যেন খেয়াল হলো, বলে, কে মা? ক্ষীরোদা? তোমার খাওয়া হয়েছে? ক্ষীরোদা বললে,
এই ডাবের জলটা খেয়ে নিন জ্যাঠাইমা। তোমার খাওয়া হয়েছে তো? ক্ষীরোদা তবুও দ্বিধা করতে লাগলো। কথা বলছো না কেন মা? তোমার খাওয়া হয়েছে তো? সন্তোষ খেয়েছে? আমার কি যে হলো মা, তোমরা দুদিনের জন্য এলে, কি খাচ্ছ, কেমন থাকছো, কিছুই দেখতে পাচ্ছি নে। বলেই মা চোখে জল মুছবার চেষ্টা করলে। মা বললে, এই এতটুকু বেলা থেকে ওই দীপুকে মানুষ করেছি জানো মা, কি কষ্টে যে মানুষ করেছি তা কেউ জানে না। দিনের পর দিন পরের বাড়িতে ঝাঁটা খেয়ে গালমন্দ খেয়ে ওকে বুকে করে চোখের জল মুছেছি, কেউ টের পায়নি। তা ভগবান যখন মুখ তুলে চাইলেন, তখন আবার আমি অসুখে পড়লুম। আপনি কাঁদবেন না জ্যাঠাইমা, আপনি ভালো হয়ে যাবেন। সন্তোষ কোথায় গেল মা? ক্ষীরোদা বললে, বাবা বাড়ি থেকে চলে গেছে, ভাত টাত কিছু খায়নি, আমার উপর রাগ করে বাড়ি থেকে চলে গেছে। ও মা, কি সর্বনাশ! কোথায় গেছে? আমাকে বলনি তো। আপনাকে বলে আর কষ্ট দিতে চাইনি মিছিমিছি। তা ভাত খেলে না কেন? তুমি বুঝি কিছু বলেছিলে বাবাকে? দেখো দেখিনি, আমি এখন কি করি। তুমিও বুঝি তাই এত বেলা পর্যন্ত না খেয়ে উপোস করে আছো? ছি ছি, কাশিকে ডাকো তাহলে, কাশিকে ডেকে ওকে খুঁজে আনতে বলো, হয়তো রাগ করে কোথাও গিয়ে বসে আছে। ছি ছি। হঠাৎই দীপঙ্কর ঘরে ঢুকলো, বললে, কেমন আছো মা তুমি এখন? মাও অবাক হয়ে গেছে, বললে, ও মা, তুই আবার আপিস কামাই করলি নাকি? হঠাৎ এলি যে? দীপঙ্কর বললে, আপিসের কাজেই এদিকে এসেছিলাম, তাই তোমাকে একবার দেখতে এলাম। সঙ্গে সঙ্গে সন্তোষ কাকাও ঘরে ঢুকেছে। ঘরে ঢুকেই বলতে আরম্ভ করলে, ওই দেখো বাবা, ওকে জিজ্ঞেস করে দেখো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে কিনা। ওই তো তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে। মা হাঁপাতে হাঁপাতে বললে, হ্যাঁ গা সন্তোষ, তুমি কি বলো তো, তুমি খেলে না দেলে না, বাড়ি থেকে বেরিয়ে গেলে, আর এদিকে তোমার এইটুকুন মেয়েটা এই এত বেলা পর্যন্ত উপোস করে রইল। তোমার আক্কেলখানা কিরকম শুনি? না খেয়ে পিত্তি পড়িয়ে নিজেও ভুগবে আর দুধের মেয়েটাকেও ভোগাবে। আমি অসুখে পড়েই যত জ্বালা হয়েছে। সন্তোষ কাকা বললে, তুমি তো ক্ষীরির দিক টেনেই কথা বলবে বৌদি, আর আমার জ্বালাটা তো বুঝলে না। আমি কি সাধ করে উপোস করে আছি? আমার বুঝি খিদে পায় না? আমার বুঝি খিদে চোটে চোখ কান ঝাঝা করে না? আমি যে পার্কের বেঞ্চিতে বসে ভ্যারেন্ডা বাজছি, সেদিকে তো তোমার দুধের মেয়ের হিসেব নেই। তা খিদে পেলে বাড়িতে চলে আসলেই তো পারতে। বাবা বাবা বাবা, তুমি তো বেশ বলছো বৌদি, খিদে পেলেই আমি বাড়িতে চলে আসব। কেন, আমার কি মান সম্মান বলে কিছু থাকতে নেই? গরিব লোক বলে কি আমি কাণ্ডজ্ঞানখানাও হারিয়ে বসে আছি? ওই মেয়ে আমাকে বলে কি না বাড়ি থেকে বেরিয়ে যেতে, ওর বাড়ি, যে ও বেরিয়ে যেতে বলবে। মা ক্ষীরোদার দিকে চেয়ে বললে, ছি মা, বাবাকে কি অমন করে কথা বলতে আছে? আর শুধু কি তাই, আরও কত কথা বলেছে, জিজ্ঞেস করো না ওকে, ও তো সামনেই রয়েছে মুখ বুজে দাঁড়িয়ে। আমি তো আর মিছে কথা বলছি না, জিজ্ঞেস করো না, করো। মা বললে, যাও মা, বাবাকে ভাত বেড়ে দিয়ে নিজেও খেয়ে নাও গে, বাবা হলো গে গুরুজন, বাবাকে কি ওসব কথা বলতে আছে? সন্তোষ কাকা তবুও নাছোড়বান্দা, বললে, না,
আমি ভাত খাবো না, কিছুতেই খাবো না। ও আগে বলুক ও দোষ করেছে। মা বললে, বলো না মা, বলো, বাবার কাছে মাপ চেয়ে নাও, তাতে কোনো লজ্জা নেই। একই দীপঙ্করের সামনে ক্ষীরতা মুখ তুলে কথা বলতে পারে না, তার উপর মাপ চাওয়ার কথা উঠতে আরও নিচু হয়ে গেল তার মাথাটা। ঘরের এক কোণে জোড়োসোড়ো হয়ে দাঁড়িয়ে রইল। দেখেছো তো বৌদি, তোমার দুধের মেয়ের আক্কেলখানা দেখেছো তো? অথচ আমি কিচ্ছু বলিনি ওকে, জানো বৌদি? ওরই ভালোর জন্য আমি ভেবে ভেবে মরি। ওকে শুধু বলবার মধ্যে বলেছি যে জ্যাঠাইমাকে বল একটু তাড়াতাড়ি করতে। মা বুঝতে পারলে না, জিজ্ঞেস করলে, কিসের তাড়াতাড়ি? সন্তোষ কাকা বললে, ওর বিয়ের। তুমিও তো কথা দিয়েছ, আর বাবাজিও রাজি হয়েছে। শুধু মধু দেরি করে তো আর লাভ নেই। মুখের কথাই হলো আসল কথা। তা তোমার মাঝখান থেকে অসুখ হয়ে তো বিয়েটা আটকে গেল। তা তোমাকেও বলি বৌদি, তোমার অসুখ যদি 1 বছর ধরে চলে, তো ছেলের বিয়ে কি বলে তুমি আটকে রাখো? তোমারও তো একটু ছেলের দিকটা ভাবা উচিত। দীপঙ্কর দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল, এইবার একটু নড়ে দাঁড়ালো। মা বললে, আমি আর ছাড়ব না সন্তোষ। সন্তোষ কাকা বললে, তা তো বটেই, আর বয়সও তো হচ্ছে। এই আমাকেই দেখো না, আগে কত উপোস করেছি, এখন একটু না খেলেই একেবারে মরমর অবস্থা হয়ে যায়। মনে হয় যেন পেটের নাড়ি ভুড়ি ছিঁড়ে খুঁড়ে খায়। আর আগে। তারপর হঠাৎ থেমে গিয়ে বলে, তা যাগে এসব বাজে কথা। এখন দীপুও সামনে রয়েছে, তুমিও রয়েছ, আর খিরিও রয়েছে, আমিও রয়েছি। এই মকাই একটা পাকা কথা দিয়ে দাও। তা বিয়েটা কবে দেবে? মানে আর কতদিন আমাকে এমন ঝুলিয়ে রাখবে? সন্তোষ কাকার সোজা কথা, তবু ঘরের অন্য 3জন প্রাণী যেন সন্তোষ কাকার কথায় অস্বস্তি বোধ করতে লাগলো। মা বললে, আর কটা দিন সবুর করো সন্তোষ, আমি একটু দাঁড়িয়ে উঠি। সন্তোষ কাকা বললে, তা তো সবুর করতেই পারি, সবুর করতে পারি, কিন্তু করতে করতে যে আমার মেয়ে বুড়ি হয়ে গেল। তোমরা তো আমার মেয়ের দিকে একবার চোখ তুলেও চাইছো না। শেষকালে যে পাড়ার লোক বউ দেখে তোমাকে ছি করবে। তারপর দীপঙ্করের দিকে ফিরে বললে, কি বলো বাবাজি, আমি কিছু অন্যায় বলেছি? কিন্তু যাকে উদ্দেশ্য করে বলা সেই দীপঙ্কর তখন আর সেইখানে নেই। দীপঙ্কর যে এই কথার মধ্যে কখন নিঃশব্দে চলে গেছে সেটা কেউই জানতে পারেনি। মাও জানতে পারেনি, ক্ষীরতাও জানতে পারেনি, এমনকি সন্তোষ কাকাও জানতে পারেনি। মা বললে, ও মা, দীপু কোথায় চলে গেল? সন্তোষ কাকা বললে, দেখলে তো, দেখলে তুমি নিজের চোখে, বিয়ের পাকা কথা যেই বলেছি অমনি তোমার ছেলে পালিয়েছে। না বৌদি, এ ভালো কথা নয়। আমাকে ভালো মানুষ পেয়ে তোমরা যে এরকম কথার খেলাপ করবে, এটা তো ভালো কথা নয় বৌদি। আজকে একটা কথা তোমাকে দিতেই হবে, নইলে আমি মামলা করব, বলে রাখছি। প্রথমে কাশি টের পেয়েছিল, বলেছিল, দাদাবাবু, আপনি আবার চলে যাচ্ছেন যে? দীপঙ্কর বলেছিল, তুই মাকে বলে দিস আমাকে আবার আপিসে যেতে হবে, আপিসে কাজ ফেলে এসেছি। তাড়াতাড়ি সব কাজ করতে হয়, কাজের যেন আর শেষ নেই। বালিগঞ্জ স্টেশনে মজুমদার বাবু বহুদিনের পুরনো স্টেশন মাস্টার, সেই গোড়া থেকে আছে এই স্টেশনে। যখন এই বালিগঞ্জ জঙ্গল ছিল তখন থেকে। আস্তে আস্তে ট্রাম লাইন হলো, বাড়িঘর হলো। মজুমদার বাবু বলেছিল, আমাকে এখান থেকে বদলি করবেন না স্যার, আমার ছেলে মেয়েরা এখানকার স্কুলেই পড়ছে। দীপঙ্কর বললে,
আপনি বরং একবার মিস্টার ঘোষালের সঙ্গে দেখা করুন এই বিষয়ে। মজুমদার বাবু বললে, আপনার সামনে যেমনভাবে কথা বলতে পারি তার সামনে তো বলতে পারি না তেমন করে। দীপঙ্কর বললে, কিন্তু এস্টাবলিশমেন্টের ব্যাপারটা তো আমি দেখি না মজুমদার বাবু, ওসব মিস্টার ঘোষালই দেখেন। সত্যি মিস্টার ঘোষালের সঙ্গে কেউই দেখা করতে চায় না, যেন মিস্টার ঘোষালকে এড়িয়ে চলতেই সবাই চায়। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছিল। দীপঙ্কর বললে, দেখি আমি আপনার কি করতে পারি। রেলের সমস্ত স্টাফ যেন সেন সাহেবের মুখ চেয়েই অপেক্ষা করে। সেন সাহেবের সঙ্গে সবাই সাহস করে কথা বলতে পারে, অথচ কেউই জানে না যে সংসারে দীপঙ্করের মতো নিঃসহায় আর কেউ নেই। কারোর কোনো উপকার করবার ক্ষমতাটুকুও তার নেই, কারোর কোনো দুঃখ দূর করবার ক্ষমতা নেই। সব ক্ষমতাই তার কেড়ে নিয়েছে মিস্টার ঘোষাল। এর চেয়ে অপমান, এর চেয়ে অসম্মান যেন আর নেই। তার বাইরের পোশাকটা, বাইরের চেহারাটা দেখে যেন সবাই তাকে বিচার করে, মাইনের মানদণ্ড দিয়ে তাকে সম্মান করে, সমীহ করে, হয়তোবা কেউ কেউ ঈর্ষাও করে। গাড়িটা হাজরা রোডের পাশ দিয়েই যাচ্ছিল। হঠাৎ যেন কি খেয়াল হলো দীপঙ্করের। ভুবনেশ্বর বাবু কি এসেছেন? ভুবনেশ্বর বাবুর কি এই কদিনের মধ্যে কলকাতায় আসা সম্ভব? হয়তো এসেছেন, হয়তো এসে সতী শাশুড়িকে সব বোঝাচ্ছেন, হয়তো মেয়ের হয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন শাশুড়ির কাছে, হয়তো সতীও ক্ষমা চেয়েছে শাশুড়ির পায়ে হাত দিয়ে। শাশুড়ি হয়তো বলেছেন, এই তোমার বাবার কাছে প্রতিজ্ঞা করো যে আমার কথা মেনে চলবে। সতী হয়তো সব শর্তেই রাজি হয়েছে। সতী হয়তো সুখী হয়েছে তারপর থেকে, হয়তো সুখেই ঘর করছে প্রিয়নাথ মল্লিক রোডের বাড়িতে। আহা, সুখী হলেই তো ভালো। আর শুধু সতীই কেন, লক্ষ্মীদিই বা কেন? সবাই সুখী হোক, এই পৃথিবীতে সবাই সুখে জীবন কাটাক। হঠাৎ হরিশ মুখার্জি রোডে সামনে আসতে গাড়িটা থামতে বললে। সেই ব্যারিস্টার পালিতের বাড়ি। নির্মল পালিত কি এখন এত সকাল সকাল কোর্ট থেকে এসেছে? এত সকাল কোর্ট থেকে আসার তো কোনো সম্ভাবনাই নেই। একমাত্র নির্মল পালিতই সেই দিনের সেই ঘটনার সাক্ষী ছিল। দীপঙ্কর আর লক্ষ্মীদি চলে আসবার পর নির্মল পালিতি শুধু সেই মর্মান্তিক ঘটনার সাক্ষী ছিল সেই দিন। তাকে জিজ্ঞেস করলে জানতে পারা যাবে সমস্ত ঘটনা। আর শুধু সেদিনই বা কেন? নির্মল পালিত তো প্রায়ই যায় প্রিয়নাথ মল্লিক রোডে। রোজ গিয়ে মামনিকে বৈষয়িক পরামর্শ দেয়, প্রপার্টি আর প্রফিট সম্পর্কে আলোচনা করে মামনির সঙ্গে। ব্যারিস্টার পালিতের মারা যাবার পর থেকে নির্মলই হয়েছে এখন তার শ্রেষ্ঠ পরামর্শদাতা। সেই পুরনো বাড়ি। একদিন এই বাড়ি থেকেই ছেলেবেলায় তাড়িয়ে দিয়েছিল ব্যারিস্টার পালিত। তাড়িয়ে দিয়েছিল তাকে আর কিরণকে। বাড়িটা ঠিক সেই রকমই আছে, সেই লাল ইট বার করা দেওয়াল, সেই লতানো অর্কিড, সেই টবের ওপর পাম গাছ বসানো। সামনে দারোয়ান সেলাম করলে আজ। হয়তো দীপঙ্করকে গাড়ি থেকে নামতে দেখি তার এত খাতির। মানুষের মর্যাদা দেয় তার পয়সা দেখে। দারোয়ান বললে, সাহেব তো নেই হুজুর। দীপঙ্কর জিজ্ঞেস করলে, কখন থাকেন বাড়িতে? 7 বাজে। সন্ধে 7টা? তাই ভালো। সন্ধেবেলা আপিস ফেরত এইখানে একবার আসবে দীপঙ্কর। নির্মল পালিতের কাছেই সব খবর পাওয়া যাবে। সে প্রতিদিনের খবর রাখে, প্রত্যেক দিনই ওই বাড়িতে যায়। দীপঙ্কর ফিরছিল। সিঁড়ি দিয়ে নামতে হঠাৎ একটা গাড়ি এসে দাঁড়ালো গেটের সামনে। দীপঙ্কর চেয়ে দেখলে গাড়ির ভেতর নির্মল পালিত বসে রয়েছে। গাড়ি থেকে নেমে সামনে দীপঙ্করকে দেখে হাতটা বাড়িয়ে দিলে।
হ্যালো দীপু, তুই? নির্মল পালিত বাবার কাছেই বৈষয়িক শিক্ষা পেয়েছে। একদিন কলকাতার ধর্মাধিকরণে যে নতুন শ্রেণীর বুদ্ধিজীবীর আমদানি হয়েছিল, অষ্টাদশ শতকের শেষে নির্মল পালিত তাদেরই বংশধর। নির্মল পালিতেরা জানে প্রপার্টি যার আছে তাকে খাতির করতে হয়। প্রপার্টিহীন মানুষ আর প্রাণহীন মানুষের কোনো তফাৎ নেই তাদের কাছে। প্রিয়নাথ মল্লিক রোডের ঘোষ বংশ এমনই একটা পরিবার। বিশেষ করে এই পরিবারের মালিক মেয়ে মানুষ। মেয়ে মানুষের প্রপার্টি থাকলে নির্মল পালিতরা তাদের কাছে গিয়ে জোটে, তাদের পরামর্শ দেয়, উপদেশ দেয়, তাদের শুভাকাঙ্ক্ষী হয়ে ওঠে। নির্মল পালিতই মামনিকে বলেছিল, এটা আপনার ভুল হলো মামনি, একেই বলে ব্লান্ডার। মামনি বুঝতে পারলেন না, বলেছিলেন, কেন বাবা, কি ভুল করলাম? নির্মল পালিত বলেছিল, আপনার পুত্রবধূও তো একটা প্রপার্টি। তার মানে? মানে বাবা তো সব দিক কনসিডার করেই এমন সম্বন্ধটা করেছিলেন। বাবা তো আপনার ভালোর জন্যই এমন পুত্রবধূ এনে দিয়েছিলেন। এই দেখুন না, এই প্রপার্টির জন্য আপনাকে ক্যাপিটালও ঢালতে হলো না, ইনভেস্টমেন্টও করতে হলো না, অথচ সমস্ত বেনিফিট পেয়ে গেলেন। মানে সমস্ত প্রফিট প্লাস ক্যাপিটাল পেয়ে গেলেন। বলতে গেলে 100% লাভ। মামনি বললেন, কিন্তু আমার সোনা, তার পেছনেও তো আমার খরচ হয়েছে, তার খাওয়া দাওয়া লেখাপড়া, তার জন্য তো আমার প্রচুর খরচ হয়েছে। নির্মল পালিত উত্তরে বলেছিল, কিন্তু তার ডবলও তো আপনি ওসুল করে নিয়েছেন ছেলের বিয়ে দিয়ে। মামনি বলেছিলেন, কি যে বলো বাবা, তোমার বাবার জন্য আমি যা ঠকেছি কি আর বলবো, ভেবে এখনো আঙুল কামড়াই। এমনি করেই প্রতিদিন বৈষয়িক সূত্রে কথা হয়েছে সনাতনবাবুর স্ত্রীকে নিয়ে। পুত্রবধূকে নিয়ে যে মামনির কিরকম জ্বালা তা নির্মল পালিত আগের থেকেই জানত। কিন্তু সেই দিন ঘটনাটা স্বচক্ষে দেখলে সে, স্বচক্ষে প্রত্যক্ষ করলে নির্মল পালিত বুঝলে, এই ঘোষ বংশের রন্ধ্রের মধ্যে যদি শনি হয়ে সে ঢুকতে চায়, তো এই হলো তার ছিদ্র। এই ছিদ্র দিয়েই তাকে নাক গলাতে হবে এই সংসারে। তাই সেই দিন যখন দীপঙ্কর চলে এলো, যখন লক্ষ্মীদিও চলে এলো, নির্মল পালিত তখনও দাঁড়িয়ে ছিল সেইখানে। চাকর বাকর ঝি ঠাকুর দারোয়ান সবাই যখন দেখছে, তারই বা দেখতে দোষ কি? কেমন যেন একটা নিষ্ঠুর আনন্দ পাচ্ছিল নির্মল। কিন্তু হঠাৎই সেইখানে দাঁড়িয়ে দেখতে দেখতে তার মনে হলো সনাতনবাবুর স্ত্রী যেন থরথর করে কাঁপছে। ফর্সা টকটকে রং, রোদের আভা লেগে আর লজ্জা অপমানের হতাশায় সমস্ত শরীরটা যেন আগুন হয়ে উঠেছে। নির্মল আর দাঁড়াতে পারল না সেইখানে। আস্তে আস্তে নিজের ঘরে এসে আবার নিজের চেয়ারটাতে বসল। বাইরে মামনির গলা শোনা গেল, দারোয়ান। দারোয়ানের গলার আওয়াজ এলো, হুজুর, তুমি এখানে পাহারা দাও, যদি বৌদিকে একটুও নড়তে দেখো আমাকে খবর দেবে, আমি ব্যারিস্টার বাবুর সঙ্গে কথা বলছি। বলেই মামনি আবার ঘরে এসে ঢুকলেন। ঢুকেই নিজের চেয়ারে বসলেন। তার চেহারায় যেন কোনো বিকার নেই, কোনো বৈলক্ষণ নেই। তিনি নির্বিকার শান্ত। বললেন, দেখলে তো, তুমি তো নিজের চোখে সব দেখলে বাবা। নির্মল পালিতের মুখ দিয়ে কিছু কথাই বেরোল না। মামনি বলতে লাগলেন, তোমার বাবাই হলেন এর মূল। তিনি ভালো করে না দেখে শুনে কেন এমন সম্বন্ধটা করলেন বলো তো? কেন আমার এই সর্বনাশটা করলেন? আমি কি ক্ষতি করেছিলুম তার? নির্মল পালিত তবুও কোনো উত্তরই দিলে না। মামনি বলতে লাগলেন,
আমার নিজের মেয়ে হয়নি। আমি ভেবেছিলাম ছেলের বিয়ে দিয়ে আমি মেয়ে পাবো। আমার বড় সাধ ছিল জানো। আমি এক ছেলের পর বিধবা হয়েছিলাম। ভেবেছিলাম ওই এক ছেলেই আমার ঘর ভরিয়ে তুলবে। আমার আর ভাবনা কি, আমার তো টাকার অভাব নেই, আমার কিছুরই অভাব নেই সংসারে। স্বামী যদি নাই বা থাকে, ছেলে তো আছে, ছেলেই আমার সব দুঃখ ঘোচাবে। 5টা নয় 10টা নয়, একটা মাত্র ছেলে। তা সেই একটা ছেলে আমার যে এমন করে জ্বালাবে তা আর কে জানতো। নির্মল এইবারও কোনো কথা বললে না। মামুনি আবার বলতে লাগলেন, কে জানতো বলো, সেই এক ছেলের বিয়ে দিয়েই আমি আষ্টে পৃষ্ঠে জ্বলে পুড়ে মরব। রাত্রে আমার ঘুম হয় না জানো বাবা। তোমাকে তো সব কথাই আমি খুলে বলেছি। এই বউ আসার পর থেকে আমার মনে এক তিল শান্তি নেই। তুমি বলো কি, আমার নিজের পেটের ছেলে, যে ছেলেকে আমি এই এতটুকু বেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, তার গায়ে কোনো দিনও একটু আঁচ লাগতে দিইনি। সেই ছেলেকেও কিনা দেখতে পারে না আমার বউ। সে কি দোষ করলে বলো তো? সে কি এমন দোষ করলে যে তার সঙ্গে এক ঘরে বিছানায় পর্যন্ত শোবে না? নির্মল বললে, সে কি, বউ স্বামীর কাছে সয় না? তবে আর বলছি কি বাবা, আমার এই দুঃখের কথা আর কার কাছেই বা বলি বলো? আর কে বা বিশ্বাস করবে? মা হয়ে দিনের পর দিন আমাকে এসব সহ্য করতে হয়েছে। বলতে বলতে মামুনির বোধহয় গলাটা বুঝে আসবার জোগাড় হয়। বলেন, তুমি তো আমাকে একদিন থেকে দেখছো বাবা। আমাকে এমন করে কখনো কথা বলতে শুনেছো? কাউকে কষ্ট দিলে আমার মনে যে কি কষ্ট হয় বাবা, সে কি বলবো। নির্মল পালিত বললে, কিন্তু আপনি আর কি করবেন, আপনাকে সবই তো সহ্য করতেই হবে। মামনি বললেন, কেন বাবা, আমি কি এমন দোষ করেছি যে আমাকে সব মুখ বুজে সহ্য করতে হবে? তা সহ্য না করলে তো আপনারই লস। কেন লস নয়? এত টাকা আপনার বউয়ের, তা সে টাকার জন্য অন্তত আপনাকে সহ্য করতেই হবে। তুমি কি ভাবছো আমি টাকার পরোয়া করি বাবা? তুমি কি ভাবছো আমি বৌমার টাকা নিয়ে বড়লোক হব? তেমন বংশে আমার জন্ম নয় বাবা, তেমন টাকার আমার দরকার নেই। আমি উপোস করব তাও ভালো, তবু সেই টাকা আমার দরকার নেই। হঠাৎই কথায় ছেদ পড়ল। মা! সনাতনবাবু শশব্যস্ত হয়ে ঘরে ঢুকেছেন। ছেলের মুখের চেহারা দেখে মা অবাক হয়ে গেলেন। এমন উত্তেজিত তো কখনো হয় না খোকা। বললেন, কি বাবা? মা, তোমার বৌমা পড়ে যাবে। পড়ে যাবে? সনাতনবাবু বললেন, হ্যাঁ পড়ে যাবে, থরথর করে কাঁপছে। ঘরে গিয়ে শুতে বলবো মা? মামুনি বললেন, না। সনাতনবাবু বললেন, কিন্তু যদি একটা অসুখ বিসুখ হয় তখন? গায়ে হাত দিয়ে দেখলুম জ্বর এসেছে। মামুনি বললেন, তোমাকে ওসব কথা নিয়ে ভাবতে হবে না খোকা, যা ভাববার আমিই ভাববো। তুমি কেন গায়ে হাত দিতে গেলে আমাকে না বলে? কিন্তু জ্বর হলে যে খুব কষ্ট হবে। মামুনি বললেন, তুমি থামো দেখিনি, সব কথার উপর তোমার থাকবার দরকার কি? কিন্তু সনাতনবাবু সেই দিন থামলেন না। অনেক থেমে এসেছেন তিনি, অনেক সহ্য করে এসেছেন। বললেন, কিন্তু এইরকম অত্যাচার করা কি তোমার ভালো মা? কাউকে কষ্ট দেওয়াটা কি উচিত? তাতে কি কখনো ভালো হয়? মামুনি এইবার বিরক্ত হলেন। বললেন, তুমি আবার কথা বলছো?
সনাতনবাবুকে মার সঙ্গে এমন করে কথা বলতে নির্মল পালিত কখনো দেখেনি, বাড়ির কেউই দেখেনি। দারোয়ান, চাকর, ঝি, ড্রাইভার কেউই এই ধীর স্থির মানুষটাকে এমন উত্তেজিত হতে দেখেনি কখনো। সনাতনবাবু যে উত্তেজিত হয়ে কি করবেন ভেবে পাচ্ছেন না। খানিক থেমে বললেন, তুমি ওকে ঘরে গিয়ে শুতে বলো মা। কি বললে? সনাতনবাবু আবার স্পষ্ট করে বললেন, তুমি ওকে কেন মাথায় জুতো নিতে বললে মা? কি করেছে ও? মামনি বললেন, তুমি জানো না ও কি করেছে? না, আমি জানি না। না জানো তো তুমি তোমার নিজের ঘরে গিয়ে বই নিয়ে পড়োগে যাও। তোমার জানবার দরকার নেই। সংসারের ব্যাপারে তোমার মাথা ঘামাতে হবে না। আমি বারবার বলেছি তোমায়, মেয়েদের ব্যাপারে তুমি কখনো থাকবে না। সনাতনবাবু বললেন, তা তুমি তো আমাকে ডাকলে, আমি তো ঘরে বসে পড়ছিলুম। মামনি বললেন, তোমায় আমি তখনই ডেকেছিলুম, এখন আমি আবার যেতে বলেছি, যাও এখান থেকে। কিন্তু তোমার বৌমার কি হবে মা? ও কি সারাদিন এমনি করেই দাঁড়িয়ে থাকবে? মামনি বললেন, হ্যাঁ, থাকবে। সনাতনবাবু বললেন, না, থাকবে না। নির্মল পালিত এইবার উঠে দাঁড়ালো। এরপর তার আর নিষ্ক্রিয় থাকা চলে না। বললে, মিস্টার ঘোষ, আপনি থামুন, মাদারের ওপর কথা বলতে নেই। মামনি বললেন, দেখলে তো বাবা, দেখলে তো তুমি নিজের চোখে, আমার নিজের পেটের ছেলে আমার সঙ্গে কিরকম করে কথা বলে। নির্মল পালিত বললে, আপনি দুঃখ করবেন না মামনি, মিস্টার ঘোষ একটু উত্তেজিত হয়ে আছেন, হাজার হোক নিজের ওয়াইফ তো। সনাতনবাবু বললেন, আপনি আমাদের মধ্যে কথা বলতে আসছেন কেন? আপনি কেন ইন্টারফেয়ার করছেন আমাদের ব্যাপারে? আপনি কে? শুধু ওয়াইফ বলেই নয়, কারোর ওপরেই টর্চার করাটা উচিত নয় সংসারে। এও তো টর্চার এক রকমের। মা তো বকতে পারত, দরজা বন্ধ করে বন্দি করে রাখতে পারত, আমি কিছুই বলতুম না। কিন্তু এ তো আউটরেজ, আমি এর প্রতিবাদ করছি। নির্মল পালিত বললে, আপনি এক্সাইটেড হয়ে উঠছেন মিস্টার ঘোষ, আপনি মাথাটা একটু ঠান্ডা করুন। সনাতনবাবুও তখন থরথর করে কাঁপছে, তার ফর্সার চেহারা লাল টকটকে হয়ে উঠেছে। তিনি কখনো যা করেননি হঠাৎ তাই করলেন। বললেন, শাট আপ। খোকা! মামনির গলার আওয়াজও সঙ্গে সঙ্গে হঠাৎ ফেটে পড়ল। বললেন, তুমি কার সঙ্গে কি কথা বলতে হয় জানো না? সনাতনবাবু বললেন, আমি যার সঙ্গে কথা বলছি ভেবেচিন্তেই বলছি। তারপরেই হঠাৎ বাইরের দিকে মুখ ফিরিয়ে ডাকলেন, দারোয়ান! বাড়ির শুদ্ধ লোক হতভম্ব হয়ে গেল এই মানুষটির ব্যবহারে। মামনি ও সনাতনবাবুর মুখের দিকে চেয়ে নিজের ছেলেকে চিনতেই পারলেন না। যেন এক নিমেষেই তার সমস্ত হিসেব, সমস্ত অঙ্ক গোলমাল হয়ে গেল। এতদিন নিজের বুদ্ধি খাটিয়ে যে সংসার নিখুঁতভাবে চালিয়ে এসেছিলেন, আজ এতদিন পর এইখানে এসে সব যেন গণ্ডগোল হয়ে গেল। শিরিষ ঘোষের কুললক্ষ্মী তিনি, তার একটা দায়িত্ব আছে। এই সংসারের সুনাম দুর্নামেরও তার একটা বিরাট অংশ আছে। বিংশ শতাব্দীর তৃতীয় দশকের শেষ অঙ্কে এসে তার এতদিনকার নিয়মনিষ্ঠা সবই যেন জলে চলে গেল। তিনি কিছুক্ষণ কোনো কথাই বলতে পারলেন না। সমস্ত বাড়িতে তখন সাড়া পড়ে গেছে। যারা উঠোনে দাঁড়িয়েছিল তারাও এই কাণ্ড দেখে আড়ালে লুকিয়ে পড়ল। বাতাসির মা, শম্ভু, দারোয়ান, ড্রাইভার, কৈলাস, তারাও ভয়ে আটকে উঠেছে। সনাতনবাবু আবার ডাকলেন, দারোয়ান!
মামুনি একেবারে কাছে এলেন, বললেন, দারোয়ানকে ডাকছো কেন? দারোয়ানও সেই সময় কাছে এসে দাঁড়ালো। হুজুর। সমস্ত আবহাওয়াটাই যেন থমথম করছে তখন। মামুনি বললেন, দারোয়ান, তোমাকে আমি যা করতে বলেছি তুমি তাই করো, কারোর হুকুম তোমাকে শুনতে হবে না। সনাতনবাবু কি করতেন তা বলা যায় না। ততক্ষণে ওইদিকে আরেক কাণ্ড ঘটে গেল। ইস! সকলের মুখ দিয়ে একটা চাপা আর্তনাদ বেরিয়ে নিঃশব্দে হাওয়ায় ভেসে গেল। সতী সেই মার্বেল পাথরের মেঝের ওপর অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল হঠাৎ। তারপর নির্মল পালিত একটা সিগারেট ধরালো। নির্মল পালিতের বাবার আপিস ঘরে নির্মল পালিতের আপিস। নির্মল পালিতের কুকুরটা বাইরের বারান্দায় এতক্ষণ স্থির হয়ে চোখ বুজে পড়েছিল। হঠাৎ সতীর দেহ লুটিয়ে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেও যেন একটা অস্ফুষ্ট আর্তনাদ করে উঠল। দীপঙ্কর উদ্গ্রীব হয়ে শুনছিল। বললে, তারপর? নির্মল বললে, কিন্তু তোর এত আগ্রহ কেন ওই বাড়ির ব্যাপারে? তুই কেন ইন্টারেস্টেড? দীপঙ্কর বললে, সে কথা পরে বলবো, তারপর কি হলো বলো না। নির্মল পালিত বললে, তারপর আর কি হবে, আমি চলে এলুম। দীপঙ্করের মনে হলো এক্ষুনি যেন সে ছুটে চলে যায় প্রিয়নাথ মল্লিক রোডে। এক্ষুনি যেন সে গিয়ে সনাতনবাবুর সঙ্গে দেখা করে। বাবা এসেছে কিনা জানো? কার বাবা? সতীর বাবা, মিসেস ঘোষের বাবা। তাকে আমি টেলিগ্রাম করে দিয়েছি সেদিনই। নির্মল বললে, তুই কেন টেলিগ্রাম করতে গেলি? মিসেস ঘোষ তোর কে? দীপঙ্করের তখন আর দেরি সইছে না। বললে, ভুবনেশ্বরবাবু এসেছেন কিনা তাই বলো না আগে তুমি। নির্মল বললে, মিস্টার মিত্রকে তুই চিনিস? খুব রিচ না? কিসের ব্যবসা রে? শুনেছি নাকি টিম্বার মার্চেন্ট। আচ্ছা, এত প্রপার্টি তার কে খাবে বলতো? মেয়ে তো ওই একটাই, না না দুটো, নোশন। তাহলে? তাহলে তো প্রপার্টি পাবে ওই বুড়ি, ওই নয়নরঞ্জিনী দাসী। দীপঙ্কর তখন অন্য কথা ভাবছে। কি আশ্চর্য, সেই দিন এত কাণ্ড ঘটে গেছে ওই বাড়িতে। এতদিন মাথায় আসেনি বলেই নির্মলের কাছে আসা হয়নি। নির্মল পালিতের কাছে আর কিছুদিন আগে এলেই সব কিছু জানা যেত। অন্তত জানলে কিছু প্রতিকার করবার চেষ্টা করত। নির্মল পালিত বলতে লাগলো, আমি বারবার করে বললাম বুড়িকে যে দিস ইজ রং। এইভাবে নিজের ছেলের বউকে অত্যাচার করাটা অন্যায়, বিশেষ করে যখন মেয়ের বাপ অত রিচ, বড় লোকের মেয়ে। গরিব হলে আমি কিছু বলতাম না, তাকে তুমি মেরে ফেলো কেটে ফেলো, আমি কিচ্ছু বলতে যেতাম না। কিন্তু এরপর যদি ছেলে শ্বশুর লিগ্যাল স্টেপ নেয় তখন? দীপঙ্কর বললে, কিছু লিগ্যাল স্টেপ নেওয়া যায়? আলবাত নেওয়া যায়, হিন্দু ম্যারেজ অ্যাক্টে তার প্রভিশনসও আছে। কে মামলা করবে? নির্মল পালিত বললে, কেন, মেয়ের বাবা করবে। আমি বিপ নিতে রাজি আছি। আমি তো বুড়িকে তাই বুঝিয়ে এলাম, শেষকালে আপনি দুকুল হারাবেন, আপনার বউকেও হারাবেন আর বউয়ের প্রপার্টিও হারাবেন। মেয়ে মানুষের বুদ্ধি তো, ভাবছে এই করেই বুঝি ছেলে শ্বশুরের কাছ থেকে কিছু আদায় করতে পারবে। তা যদি পারতো তো আমরা আছি কি করতে, ঘাস কাটতে। একটা চাইনিজ প্রভাব আছে, গোয়িং টু লয়ে লুজিং এ কাউ ফর দ্য সেক অফ এ ক্যাট। কিন্তু এই কথাটা আর কে বুঝবে বল? দীপঙ্কর বললে, আচ্ছা এখন উঠি। তা কোথায় যাবি, আপিসে?
সে কথার উত্তর না দিয়ে দীপঙ্কর বললে, আমি আবার একদিন আসবো তোমার কাছে, আর যদি কোনো খবর থাকে আমাকে শুনিও। কিসের খবর? দীপঙ্কর বললে, ওই প্রিয়নাথ মল্লিক রোডের বাড়ির খবর। ওই বাড়িতে তো তুমি রোজই যাও। নির্মল পালিত বললে, রোজ নয়, তবে প্রায়ই যাই। যাই আমার নিজের ইন্টারেস্টে। অনেকগুলো টাকা আইডল পড়ে আছে বুড়ির হাতে, কিছু ক্যালকাটার প্রপার্টি, কিন্তু বুড়ি ভাড়াটেদের নিয়ে ঝঞ্ঝাটে পড়েছে বড়। বলছে বাড়িগুলো বেচে লিকুইড ক্যাশ করে ফেলবে। তা আমিও ভেবেছি কিছু শেয়ার কিনবো বুড়িকে দিয়ে, বলেওছি। এতে কোনো ঝঞ্ঝাট নেই, বসে বসে ডিভিডেন্ড খাবেন। তা নিমরাজি করিয়েছি কোনো রকমের। দীপঙ্কর আবার বললে, তারপর আর যাওনি ওদের বাড়িতে? আর কিছু শোনোনি ওই সম্বন্ধে? নির্মল পালিত বললে, শুনেছি বই কি, এই তো আজকেই গিয়েছিলাম। শুনলাম সনাতনবাবুর খুব অসুখ। সনাতনবাবুর অসুখ? দীপঙ্কর যেন আকাশ থেকে পড়ল। বললে, কেন? হঠাৎ অসুখ হলো কেন? নির্মল পালিত বললে, কেন আবার? ওই ব্যাপারের পর থেকে তো মনে শান্তি নেই ফ্যামিলিতে। বুড়িটাও যেন কেমন হয়ে গেছে। অনেকগুলো শেয়ারের প্রপোজাল নিয়ে গিয়েছিলুম, কিন্তু কথাই হলো না। বুড়ির মন ভালো নেই, নাকি ছেলের খুব জ্বর। তা শুধু গল্প করে তো আর সময় কাটানো যায় না। তাড়াতাড়ি চেম্বার থেকে বেরিয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম বুড়ির কাছে কিছু খসাবো, তা আর হলো না। শেষকালে চলে এলাম। আর সতী, সনাতনবাবুর স্ত্রী, সে কোথায়? হঠাৎই টেবিলের ওপর টেলিফোনটা বেজে উঠল। নির্মল পালিত রিসিভারটা তুলে নিলে। দীপঙ্কর তাড়াতাড়ি রাস্তায় এসে গাড়িতে উঠল। অনেক দেরি হয়ে গেছে, আপিসে ফিরে যেতে হবে। মিস্টার ঘোষাল অপেক্ষা করবে তার জন্য। গাড়িতে উঠেই বললে, প্রিয়নাথ মল্লিক রোড। গাড়িটা আবার ঘুরল। বিকেল হয়ে এসেছে হাজরা রোডের মোড়ে। আজকাল সকাল সকাল সবাই বাড়ি ফেরে। ব্ল্যাক আউটের রাত কলকাতার। সন্ধ্যের কলকাতার চেহারা একেবারে বদলে গেছে। সেই ভিড় আর নেই। রাস্তা ফাঁকা হয়ে যায় রাত বাড়বার আগেই। গাড়িটা হাজরা রোড দিয়ে বাঁ দিকে ঘুরল। সনাতনবাবুর অসুখ। একবার গিয়ে দেখে আসবে। নির্মল বলেছে, বড় অশান্তিতে কাটছে ওদের, মনে শান্তি নেই। অথচ শান্তির জন্য যা যা দরকার পৃথিবীতে সবই তো আছে ওদের। অর্থ আছে, স্বাস্থ্য আছে, গাড়ি বাড়ি বংশমর্যাদা সবই তো আছে ওদের। সতী শাশুড়িও যেন কেমন হয়ে গেছে। সনাতনবাবুর অসুখ। হয়তো সতী সেবা করছে প্রাণপণে। এই সময় যদি ভুবনেশ্বরবাবু এসে পড়েন। গাড়িটা যাবার আগেই দীপঙ্কর প্রশ্নগুলো মনে মনে ভেবে নিলে। হয়তো মুখোমুখি সতীর শাশুড়ির সঙ্গে প্রথমে দেখা করতে হবে। প্রথমে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে পায়ে ধুলো নিতে হবে। জিজ্ঞেস করতে হবে, কেমন আছেন? সনাতনবাবুর অসুখ শুনলাম, তিনিই বা কেমন আছেন? তারপর সতীর কথা। সতী তো প্রায়শ্চিত্ত করেছে। সতী তো সব শাস্তি মাথা পেতে নিয়েছে। যেমন শাস্তি দিয়েছে সেই শাস্তি মুখ বুজে স্বীকার করেছে। এবার তো আর কোনো অভিযোগ নেই, এবার তো আর কোনো অপরাধ নেই। দাদাবাবু, হঠাৎই শম্ভু পেছন থেকে ডাকলে। চেনা গলা। দীপঙ্কর পেছন ফিরে দেখলে। গাড়িটা থামতে বললে ড্রাইভারকে। আমি তো আপনার বাড়ি থেকেই আসছি। একজন বুড়ো মতন লোক বললে আপনি একটু বাইরে বেরিয়ে গেছেন। এদিকে সর্বনাশ হয়ে গেছে দাদাবাবু, বৌদিমণি নেই। সে কি? কবে? কখন? শম্ভু হাঁপাচ্ছিল। বললে, ভাবলাম আপনার বাড়িতে গেছে, কিন্তু শুনলাম সেখানেও নেই।
এদিকে খবরটা জানার পর থেকে বাড়িতে বড় অশান্তি হয়েছে। দাদাবাবুর সঙ্গে মামনির খুব কথা কাটাকাটি চলছে কয়দিন ধরে। জানেন, মামনি কেঁদেছিল। কেঁদেছিল? যেন মামনি চোখের কান্নাটা এক অভাবনীয় ব্যাপার। ঘোষবাড়ির বিধবা গৃহিণী বরাবর বকতেই জানে, সকলের এইটাই জানা ছিল, কিন্তু তিনি কি আবার কাঁদতেও জানেন? ভূতির মা হাঁপাতে হাঁপাতে এসে খবর দিলে বাতাসের মাকে। সব শুনে বাতাসের মা মাথা নেড়ে উঠল। মরণ আর কি, মাগির ঢং দেখে আর মা চিনে। এমন অনেক মরা কান্না শুনেছিল, অনেক মরা কান্না শুনেছি। মেয়ে তো হয়নি মাগির, মেয়ে বউয়ের মর্ম বুঝবে কি করে শুনি? ভূতির মা বললে, তা হ্যাঁ গা, সত্যি বলছি, মামনি কাঁদছে, চোখে আঁচল দিয়ে চোখ মুছছে, দেখে এলাম। বাতাসের মা ঝঙ্কার দিয়ে উঠল, বলে, তুই আর হাসাস নে লা, হাসাস নে। সেই যে কথায় আছে না, বেটা বিয়ালাম বউকে দিলাম, ঝি বিয়ালাম জামাইকে দিলাম, আপনি হলাম বাদি, পা ছড়িয়ে কাঁদি। অনেক দেখেছি। কৈলাস কাছেই ছিল, বললে, কেন গা ভূতির মা, কাঁদছে কেন মামনি? বাতাসির মার তখনও ঝাঁঝ কমেনি, বললে, ওলো এমন কান্না আমরাও কাঁদতে পারি। বলে, নাচতে কি আর জানি নে, মাজার ব্যথায় পারি নে। ঘোষবাড়িতে সেদিন বিপ্লবী ঘটে গেল সতীকে কেন্দ্র করে। ডাক্তারবাবু এলো। মামনির ইচ্ছে ছিল না, কিন্তু সনাতনবাবু দারোয়ানকে দিয়ে ডাক্তারবাবুকে ডেকে আনলেন, বড় পেল মাথায় দেবার জন্য। সতী সেই মার্বেল পাথরের মেঝের ওপর অজ্ঞান অচৈতন্য হয়ে পড়েছিল। ডাক্তারবাবু পরীক্ষা করলেন, করে প্রেসক্রিপশন লিখে দিলেন। সনাতনবাবু মুখের কাছে মুখ নিয়ে এসে বার কয়েক দেখলেন। পাড়ার ডাক্তারবাবু বললেন, এখন একটু বিশ্রামের দরকার, নার্ভ স্টার্টার্ড হয়ে গেছে। তারপর একটু থেমে আরেকবার পরীক্ষা করে বললেন, কোনো ছেলে মেয়ে আছে এনার? সনাতনবাবু বললেন, না। কখনো হয়েছিল? সনাতনবাবু বললেন, হ্যাঁ, কিন্তু সে তো বাঁচেনি। ডাক্তারবাবু বললেন, মনটাকে সবসময় খুশি রাখতে হবে, সারাদিন হাসি খুশির মধ্যে কাটানো চাই। একটু সকলকে বলে দেবেন, এনার মনকে আঘাত দিয়ে কেউ যেন কথা না বলে, তাহলেই দুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। সতীকে তখন ঘরে নিয়ে শোয়ানো হয়েছে। সনাতনবাবুও পাশে আছেন। কৈলাস এসে ডাকল, দাদাবাবু, মামনি ডাকছেন। সনাতনবাবু বললেন, বল, এখন যেতে পারবো না। এইরকম ঘটনা সচরাচর ঘটে না। মামনি নিজেই এলেন শেষ পর্যন্ত, বললেন, খোকা, আমি তোমায় ডাকছি না, কথা শোনো না কেন? সনাতনবাবু বললেন, একটু পরে যাব মা। না, আমি ডাকছি তোমাকে, এক্ষুনি এসো একবার এই ঘরে। সনাতনবাবু আস্তে আস্তে বিছানা ছেড়ে কাছে এলেন, গলা নামিয়ে বললেন, মা, চেঁচিয়ে কথা বলো না, নার্ভ একেবারে দুর্বল হয়ে গেছে। তোমার বৌমার মনের ওপর আঘাত যেন না লাগে, খুব বিশ্রামের দরকার। ডাক্তারবাবু খুব সাবধান করে দিয়ে গেলেন। আমার বিশ্রামের কথা কে ভাবে তার ঠিক নেই, বৌমার বিশ্রামের কথাই তুমি ভাবছো কেন? তোমার পড়াশোনার কি হলো? এইখানে বৌমার মুখে মুখ দিয়ে পড়ে থাকলেই চলবে? সংসারে আর কিছু কাজ নেই তোমার? সনাতনবাবু এই কথার উত্তর না দিয়ে বললেন, তুমি ওই ঘরে যাও মা, আমি একটু পরে যাচ্ছি। মামনি বললেন, খোকা, তুমি আমায় এই কথা বললে? তোমার মুখ থেকে আমায় এই কথা শুনতে হলো আজ? সনাতনবাবু বললেন, তোমার যদি কিছু বলবার থাকে তো বলো না মা আমাকে,
আমি তো শুনছি। মামুনির গলাটা অপমানে বুঝে এলো যেন। বললেন, তোমার মুখে আজ এই ভাষা? সনাতনবাবু যেন একটু বিরক্ত হলেন। বললেন, তুমি একটু আস্তে কথা বলো না মা, তখন থেকে বলছি, চেঁচিও না। মামুনি বললেন, তুমি আমার মুখের ওপর কথা বলছো? এত সাহস তোমার? সনাতনবাবু বললেন, তোমার মুখের ওপর কখন কথা বললুম? বলছি তো তোমাকে, তুমি উঠে এসো। অসুখ হলে মানুষ মরে না, ওরকম অসুখ আমাদেরও হয়, তাহলে আমরা কবে মরে যেতুম। ওঠো, উঠে এসো। সনাতনবাবু বললেন, কেন উঠে আসতে বলছো আমাকে? তোমার কাছে তার কৈফিয়ত দিতে হবে নাকি? তুমি উঠবে কিনা তাই বলো। সনাতনবাবু এতক্ষণে উঠে এলেন বিছানা ছেড়ে মামুনির সামনে। মামুনি বললেন, বলি তুমি কি নিজের মাথাটা খেয়ে বসে আছো? কার হুকুমের আমার কথার অগ্রাহ্য করলে? আমাকে জিজ্ঞেস করেছিলে ডাক্তার ডাকবার আগে? আমি তোমাকে অনুমতি দিয়েছি? মা, তোমার দুটি পায়ে পড়ি মা, তুমি একটু আস্তে কথা বলো। কেন বলবো আস্তে কথা? কি অপরাধ করেছি আমি? আমি তো কারোর কাছে ধার করে খাইনি যে ভয় করব, ভয় পেয়ে গলা নিচু করব। আমি ন্যায্য কথা বলবো, তাতে ভয় কিসে শুনি? আমি কি চুরি করেছি নাকি ডাকাতি করেছি? আজ যে বাড়ি শুদ্ধ চাকর বাকর সকলের সামনে আমায় তুমি বেইজ্জত করলে, কই তার জন্য তোমার তো লজ্জা হচ্ছে না খোকা? তার জন্য তো আমার কাছে একবারও ক্ষমা চাইলে না। এখন বৌমার কথাটাই তোমার কাছে এত বড় হলো? আমি কেউ না? সনাতনবাবু যেন একটু অস্বস্তি বোধ করতে লাগলেন। বললেন, আমি তো ঠিক বুঝতে পারিনি। তা বুঝবে কেন? আর বৌমার অসুখের বেলায় তো ঠিকই বুঝেছ, তার জন্য ডাক্তার ডাকবার কথা তো ঠিকই মনে পড়েছে। তার সেবা করতে তো ভুলে যাওনি। এই বলে নিজের কপাল চাপড়ালেন ডান হাত দিয়ে। বললেন, তোমাকে এত লেখাপড়া শেখানোর এই ফল হলো? কথাটা বলেই থান কাপড়ের আঁচল দিয়ে নিজের চোখ মুজলেন। তারপর নিজের ঘরের দিকে চলে গেলেন। সনাতনবাবুও সঙ্গে সঙ্গে মামুনির ঘরে এলেন। বললেন, মা, তুমি ঠিক বুঝতে পারছো না। মামুনি তখন নিজের বিছানায় বসে পড়ে চোখ ঢেকে আছেন। সনাতনবাবু আবার বললেন, মা, আমার কথাটা শোনো। মামুনি বললেন, খুব শুনেছি খোকা, আমার খুব শিক্ষা হয়ে গেছে। এতদিন ধরে শরীরে রক্ত জল করে তোমার জন্য ভেবে ভেবে মরেছি, তার উপযুক্ত শিক্ষাই তুমি আমাকে দিয়েছ। যাও বাবা, তুমি যাও, বৌমার কাছে গিয়ে বসো। বৌমার কষ্ট হচ্ছে, তার সেবা করো গে। সনাতনবাবু আরও ঘনিষ্ঠ হয়ে বসলেন মার কাছে। বললেন, তুমি এসব কথা কেন বলছো মা মিছিমিছি? হ্যাঁ, মিছিমিছি আমি তোমাকে এত কথা শোনাচ্ছি বাবা। আমি ঘাট মানছি, আমারই হাজার দোষ, বৌমার কোনো দোষ নেই। বৌমা ভালো, আমিই মন্দ। বলতে বলতে মামুনি সেখানেই যেন ভেঙে পড়লেন। দীপঙ্কর জিজ্ঞেস করলে, তারপর? শম্ভু বললে, তারপর তো কদিন ধরে এমনি চলল। বাড়ির মধ্যে এমন অশান্তি আগে কখনো হয়নি। রোজ রোজ মা ছেলেতে ঝগড়া। আর বৌদিমণি? শম্ভু বললে, বৌদিমণি তো কারোর সঙ্গে কথা বলতো না, নিজের ঘরেই শুয়ে থাকতো। আমরা ভাবলুম একটা মিটমাট হয়ে যাবে বুঝি, কিন্তু শাশুড়ি মাগি কি কম দজ্জাল দাদাবাবু? ডাক্তার এসেছিল প্রথম দিন, তারপর আর এলো না। মামুনি বললেন, কই, তুমি আমার কাছে বসে আছো কেন? যাও, বৌমার কাছে যাও। তখন রাত হচ্ছে। সনাতনবাবু কিছুই উত্তর দিলেন না।
মামুনি আবার বললেন, আমি আর জেগে থাকতে পারছি নে। কোথায় শোবে তুমি? আমার ঘরে নাকি বৌমার ঘরে? কোথায় শোবে ঠিক করে বলো। আর তারপর থেকেই প্রিয়নাথ মল্লিক রোডের ঘোষবাড়ির অভ্যন্তরে চরম বিপর্যয় নেমে আসতে লাগলো আস্তে আস্তে। এতদিন সত্যি সমস্ত সহ্য করে সব অপমান মাথা পেতে তৈরি হয়েছিল, কিন্তু বিপর্যয় এলো আরেক ছিদ্র দিয়ে। প্রতিদিনের বিড়ম্বনা, প্রতি মুহূর্তের অত্যাচার তাকে আরেক মহা অমঙ্গলের দিকে ঠেলে নিয়ে গেল। কলকাতার নগর জীবনের ব্ল্যাক আউটের মতো তার জীবনেও ব্ল্যাক আউট নেমে এলো। অন্ধকার রাত্রিগুলোতে দেওয়ালের ঘড়িটা টিকটিক শব্দ করত, আর সতীর মনে হতো ও যেন তার হৃদস্পন্দনের আর্তনাদ। সমস্ত দিন রাত যেন মুখর হয়ে থাকতো সেই আর্তনাদে। অনেক রাত্রে কোথায় কত দূরে একটা কামান গর্জে উঠল। একটা এরোপ্লেন বাড়ির ছাদের উপর দিয়ে গর্জন করতে করতে উড়ে গেল। সতীর মনে হতো ও যেন তার নিজেরই অন্তরাত্মার মুখরতা ছাড়া আর কিছুই নয়। সতী বলতো, সে কদিন আমার যে কেমন করে কেটেছে দীপু, তা তুমি বুঝতে পারবে না। তা বুঝতে অবশ্য পারত দীপঙ্কর। শেষের দিকে সমস্ত কিছুই বুঝতে পেরেছিল, কিন্তু তখন আর কিছু বলবার ছিল না দীপঙ্করের। তখন চরম সর্বনাশ ঘনিয়ে এসেছে সতীর জীবনে, আর একে একে সেই সর্বনাশের দিকেই পা বাড়িয়ে চলেছে তখন সতী। একদিন দীপঙ্কর আর সতী তখন মুখোমুখি বসে থাকতো ঘন্টার পর ঘন্টা। অন্ধকার বাড়িটাতে আর কেউ নেই, সমস্ত পৃথিবীও তখন থেমে গেছে। রাত্রের শেষ ট্রেনটাও তখন মাটি কাঁপাতে কাঁপাতে চলে গেছে গড়িয়াহাট লেভেল ক্রসিং পার হয়ে। বাইরে ঝিঝি ডাকটা আরও তীক্ষ্ণ, আরও প্রকট হয়ে উঠেছে। দীপঙ্কর একসময় উঠত, উঠে খানিক দাঁড়াতো, তারপর বলতো, অনেক রাত হয়ে গেছে, আমি যাই। সত্যি বলতো, অনেক রাত করিয়ে দিলাম তোমাকে। দীপঙ্কর বলতো, তা হোক। সত্যি দরজার কাছে এসে দাঁড়াতো। দরজা বন্ধ করবার আগে জিজ্ঞাসা করতো, কালকে আসছো তো? দীপঙ্কর বলতো, না এসে কোথায় যাব? সতী বলতো, হ্যাঁ এসো, কিন্তু ঠিক, তুমি না এলে বড় খারাপ লাগে আমার। তারপর অন্ধকারের মধ্যে যতক্ষণ দীপঙ্করকে দেখা যেত ততক্ষণ দরজাটা সেইভাবেই খুলে দাঁড়িয়ে থাকতো সতী। একে একে দিন আসতো, রাত আসতো, জীবন আসতো, মৃত্যু আসতো। দীপঙ্করের সমস্ত জীবনের তখন শেষ অধ্যায়। চাকরি জীবনেরও হয়তো শেষ অধ্যায়। তখন মাথার উপরে মা নেই, চোখের উপরে চাকরির ভ্রুকুটিও নেই। সেই সব দিনগুলো যে এমন মর্মান্তিক পরিণতি হবে তা কে জানত। কিন্তু সেসব অনেক বছর পরের কথা। প্রিয়নাথ মল্লিক রোডের মুখের কাছে দাঁড়িয়ে শম্ভুর সঙ্গে কথা বলতে বলতে সেই সব কথার কল্পনা করাও তখন অন্যায় করা। দীপঙ্করের জীবনে তখন শেষ অঙ্কের শেষ পরিচ্ছেদ শুরু হয়েছে। শম্ভু বলেছিল, হঠাৎই আজকে সকালবেলা আবার শোরগোল পড়ে গেল বাড়িতে। দীপঙ্কর জিজ্ঞেস করেছিল, কেন? শম্ভু বলেছিল, সেজন্যই তো আপনার বাড়িতে গিয়েছিলুম। এখন কি জন্য? বৌদিমণিকে তো তখন থেকে আর পাওয়া যাচ্ছে না। সবাই বলছে আপনাদের বাড়িতে গেছে। সেইবারেও গিয়েছিল কি না, বাতাসির মা আমাকে বললে দেখে আসতে। দীপঙ্কর বললে, কিন্তু আমি তো এক্ষুনি বাড়ি থেকে আসছি, আমার বাড়িতে তো বৌদিমণি যায়নি, গেলে তো আমি জানতে পারতুম। শম্ভু বললে, তাহলে কোথায় গেল বুঝতে পারছি না তো। কখন বেরিয়েছে? এই তো খাওয়া দাওয়ার পর। সবাই যখন বাড়িতে ভেতরে জিরোচ্ছে, ওই মামনি নিজের ঘরে, দাদাবাবু লাইব্রেরি ঘরে, দারোয়ানও টের পায়নি।
আগেকার মতন গেটে তো আর তালা লাগানো থাকতো না। দীপঙ্কর আকাশ পাতাল ভাবতে লাগলো। কোথায় গেল আবার? কোথায় যেতে পারে? কে আছে সতীর কলকাতায়? লক্ষ্মীদির বাড়ি? কিন্তু লক্ষ্মীদির বাড়ি চিনবে কি করে? আর চিনলেই বা যাবে কেন সেখানে? কিন্তু এক্ষুনি তো আমি তোমাদের ব্যারিস্টার বাবুর বাড়িতে গিয়েছিলুম, তিনি তো কিছুই বললেন না। শম্ভু বললে, তিনি তো বেলায় এসেছিলেন। মামনি আজকে তার সঙ্গে কথা বলতে বসেননি মোটেই। মামনি যেন এই কদিনে অন্য রকম হয়ে গেছেন। ছেলের সঙ্গে মন কষাকষি হবার পর থেকে তিনি আর তেমন কথা বলেন না। গলার ঝাঁঝও কমে গেছে তার। আর বৌদিমণির বাবা কি এই কদিনের মধ্যে কি এসেছিল, কিছু জানো? শম্ভু বললে, তিনি তো বিদেশে হুজুর, 7 সমুদ্র 13 নদীর পারে। তিনি কি আর এত শত খবর রাখেন? তিনি কি করে টের পাবেন? কিন্তু আমি যে তাকে টেলিগ্রাম করে দিয়েছি। শম্ভু বললে, তা জানি নে হুজুর, সব কথা তো আমরা জানতে পারি নে। বৌদিমণি চলে যাবার পর থেকেই দাদাবাবু আরও বড় মুচড়ে পড়েছেন। মাথার যন্ত্রণা নিয়ে ঘরে ছটফট করছেন। ডাক্তারবাবুকে ডেকে এনেছিলুম আমি, তিনি এসে ওষুধ দিয়ে গেলেন। তারপর আমি বেরোলুম। কিন্তু তোমার দাদাবাবু তো অসুখ করে না বড় একটা। শম্ভু বললে, তা তো করে না, কিন্তু ধকলটা কেমন গেল বলুন। মানুষটা কথা বলেন না তো বেশি, মনে মনে তো সব বোঝেন। লেখাপড়া জানা লোক, সমস্ত বুঝতে পারেন। এতদিন মার মুখের ওপর কথা বলেননি, কিন্তু কতদিন আর সহ্য করবেন? আজকে বৌদিমণি চলে যাবার পর দাদাবাবু আর চুপ করে থাকতে পারেননি, খুব বলেছেন যা তা। কাকে? মামনিকে। মামনি ছেলের কথা শুনে খুব কেঁদেছেন, আর দাদাবাবুও মাথার যন্ত্রণায় ছটফট করছেন তারপর থেকে। সেই যে দুপুর থেকে মাথার যন্ত্রণায় ছটফট করছেন, সে আর থামেনি। মামনি ঘরে এসেছিলেন দেখতে, এসে জিজ্ঞেস করলেন, কেমন আছো সোনা? সনাতনবাবু চিৎকার করে উঠেছিলেন, তোমায় এই ঘরে আসতে হবে না, তুমি যাও এখান থেকে, তুমি চলে যাও এখান থেকে, চলে যাও। সনাতনবাবুর সেই চিৎকার একতলার রান্নাঘর থেকেও সবাই স্পষ্ট শুনতে পেলে। শিরীষ ঘোষের বংশগৌরব বংশমর্যাদায় প্রথম আঘাত লাগলো এইবার। এইবারই প্রথম ফাটল ধরল ঘোষ বংশের প্রেস্টিজের ক্রংকেটে। সতী চলে যাওয়াতে যা হয়নি, তাই হলো সনাতনবাবুর অপমানে। সনাতনবাবুর সেই চিৎকার বাড়িটার প্রত্যেকটা ইঁটে এসে প্রতিধ্বনিত হতে লাগলো। প্রত্যেকটা ইঁট যেন চিৎকার করে বলতে লাগলো, তুমি চলে যাও এখান থেকে, চলে যাও, তুমি চলে যাও, যাও। আর হরিশ মুখার্জি রোডের ব্যারিস্টার পালিতে ছেলে নির্মল পালিত তো এই সুযোগের অপেক্ষাতেই ওত পেতে বসেছিল এতদিন। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। খুব তাড়াতাড়ি আসছি আগামী পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।